নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইরান আমেরিকা যুদ্ধ সব থেকে এই লাস্ট 3-3.5 মাসের মধ্যে জটিলতম জায়গায় এবং ডেঞ্জারাস জায়গায় পৌঁছে গেছে জাস্ট লাস্ট 24 ঘন্টার মধ্যে। কেন? কারণ আমেরিকার যে সেনা ঘাঁটি সেখানে ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় এবং আমেরিকান সোলজারের মৃত্যু হয়, অনেকে আহত এবং একজন মিসিং এখনো পর্যন্ত। কাজেই গোটা ঘটনাটা খুব বাজে দিকে হঠাৎ করে মোড় নিয়েছে, আর এর সরাসরি ইম্প্যাক্ট একেবারে ভারতের অর্থনীতিতে, আমাদের তেলে, স্টক মার্কেটে, গ্যাসের ওপর সব কিছুতে থাকবে জিওপলিটিক্যাল এই ইম্প্যাক্ট। কাজেই এই গোটা ঘটনাটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ডিকোড করে বুঝে নেওয়া দরকার। দেখুন, প্রথম আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লাস্ট 8 দিন ধরে আমেরিকা কন্টিনিউয়াস অ্যাটাক করে যাচ্ছে ইরানের ওপর। 8 দিন বা 8 রাত বলতে পারেন, কারণ আমেরিকা দিনের বেলা অ্যাটাক করছে, তখন ইরানে রাত, তো আমেরিকার ক্ষেত্রে দিনে, ইরানের ক্ষেত্রে রাতে। ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মনে আছে, আমরা আজ থেকে 8 দিন আগে ভিডিও এই চ্যানেলে করে নিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি জানিয়ে দেয় যে সিজফায়ার ইরানের সঙ্গে হয়েছিল, ওই সিজফায়ার ক্যান্সেল করে দিচ্ছে, আমি আর মানি না, অ্যাটাক অন ইরান স্টার্ট। আচ্ছা, আমি বরং যেটা বলছি সেটার একেবারে নিউজ পোর্টালগুলোর থেকে আপনাদেরকে অথেন্টিসিটিও দেখিয়ে দিই, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখুন, এখানেই যেমন সিবিএস নিউজে আপনি পেয়ে যাবেন, US concludes 8th straight night of strikes on Iran after Iranian attack kills 2 US soldiers in Jordan. তো ইউএস সোলজারের মৃত্যু, সেটাতে আমি আসছি। টানা 8 দিন ধরে ইউএস এই অ্যাটাকটা চালাচ্ছে ইরানের ওপর। এবার ইরান কি করছিল, ইরান পাল্টা কি করতে পারে? আমরা জানি ইরানের মিলিটারির একটা লিমিটেশন আছে। কি সেই লিমিটেশন? ইরানের থেকে আমেরিকার ভূখণ্ডের দূরত্ব যতটা, সেই দূরত্ব অতিক্রম করে আমেরিকার মাটিতে কোথাও ইরান যে অ্যাটাক করবে মিসাইল দিয়ে, এই রকম কোনো লং রেঞ্জ মিসাইল ইরানের কাছে এখনো পর্যন্ত নেই। কাজেই আমেরিকায় গিয়ে আমেরিকার মাটিতে অ্যাটাক করা তো ইরানের পক্ষে সম্ভব নয় ইরানে বসে। তো ইরানের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে দুটো জিনিস: স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে রাখা, যাতে করে সারা পৃথিবীতে অর্থনৈতিক সমস্যা তৈরি হয় এবং সারা পৃথিবী যাতে চাপ দেয় আমেরিকার ওপর যে ইরানের সঙ্গে মিটিয়ে নাও ঝামেলা। আর একটা অপশন হচ্ছে ইরানের আশেপাশে যে সমস্ত দেশে, যেগুলোকে গালফ কান্ট্রি বলি আমরা, আমেরিকার মিলিটারি বেস রয়েছে, সেই সমস্ত দেশে আমেরিকার মিলিটারি বেসগুলোকে অ্যাটাক করো, যাতে করে আমেরিকার মিলিটারি বেসে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি করা যায় এবং আমেরিকারও প্রচুর অর্থনৈতিকভাবে ক্ষতি যাতে এই যুদ্ধে হয়। তো একটা ক্ষতিও পৌঁছানো হলো, এবং 3 নাম্বার অটোমেটিক এটা থেকেই যেটা হবে, এই যে গালফ কান্ট্রিগুলো, কুয়েত, ওমান, বাহরিন, যে সমস্ত দেশে, জর্ডান থেকে শুরু করে আরব, আমেরিকার বেস রয়েছে, সেই সমস্ত দেশ যখন ইরানের থেকে অ্যাটাক হবে, সেই সমস্ত দেশও তখন আমেরিকাকে চাপ দেবে যে তাড়াতাড়ি ঝামেলা মিটিয়ে নাও, তোমাদের জন্য অকারণে আমাদের দেশ অ্যাটাক হচ্ছে। তো ইরান এটাই করতে পারে এবং ইরান এটাই করছিল। লাস্ট 8 দিন ধরেও ইরান এটাই জবাব দিচ্ছে। গালফ কান্ট্রিগুলোতে একের পর এক অ্যাটাক ইরান চালাচ্ছে, লাস্ট 8 দিন পাল্টা অ্যাটাক আমেরিকার অ্যাটাকের বিরুদ্ধে। যেখানে আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি, ইরান টার্গেটস ইউএস মিলিটারি বেসেস ইন কুয়েত। কুয়েতে যে আমেরিকার মিলিটারি বেস রয়েছে, এটা একদম রিসেন্ট, ঠিক আছে, এইটা একদম রিসেন্ট, 2:42 আপডেট। আমি এখন ভিডিওটা রেকর্ড করছি 3:24, 1 ঘন্টাও হয়নি, আজকের ডেটে 19 জুলাই। তো এই মুহূর্তেও চলছে গালফ কান্ট্রিগুলোতে ইরানের তরফ থেকে অ্যাটাক। এবার একটা ব্যাপার আমি বোধহয় ওই 7-8 দিন আগের ভিডিওতেই আপনাদেরকে বলছিলাম যে ইরানের অ্যাটাকের প্যাটার্ন ডিকোড করলে একটা জিনিস স্পষ্টত বোঝা যাচ্ছে যে ইরান একটা রেড লাইন মেনে চলছে। একদম রেড লাইন, এই শব্দটাই আমি বলেছিলাম বলে আমার মনে পড়ছে। কি সেই রেড লাইন? ইরান দুটো দেশকে গালফ কান্ট্রির মধ্যে অ্যাটাক করছে না। এক হচ্ছে সৌদি আরব আর 2 হচ্ছে ইউএই, ইউনাইটেড
আরব এমিরেটস। কারণ কি? এর কারণ হচ্ছে আরব মানে সৌদি আরবের সঙ্গে পৃথিবীর বহু দেশের একটা ডিপ্লোম্যাটিক টাই আপ আছে। 2, রিলিজিয়াস ক্ষেত্রে সৌদি আরবকে প্রচুর মুসলিম দেশ এবং সারা পৃথিবীর প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারা শ্রদ্ধার চোখে দেখে। তো সৌদি আরবের ওপর অ্যাটাক ইরানকে সারা পৃথিবীর বহু মানুষের সাপোর্ট থেকে বিচ্ছিন্ন করবে। এবং 3, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট রিসেন্টলি সাইন হয়েছে। পাকিস্তান সাইন করেছিল অন্য জিনিস ভেবে, যে ভারত যদি পাকিস্তানে অ্যাটাক করে তাহলে আরব চলে আসবে পাকিস্তানের পাশে দাঁড়াতে। কেসটা ঘুরে গেছে অন্যদিকে, কারণ প্যাক্টে তো লেখা ছিল একটা দেশ অ্যাটাক হলেই অন্য দেশ গিয়ে বাঁচাবে। এবার পাকিস্তান ভেবেছিল ওরাই অ্যাটাক হবে, আরব কারোর থেকে অ্যাটাক হতে পারে এটা ওরা ভাবেনি। স্বাভাবিক, কার থেকেই বা অ্যাটাক হবে। এবার হঠাৎ করে যে আমেরিকা ইরানের যুদ্ধে ইরান আরবকে আক্রমণ করতে শুরু করে দেবে, এটা পাকিস্তানের মাথায় আসেনি। তো এই জন্য মানে যে কোনো দেশের উচিত তাদের দেশের যারা মেন পলিসি মেকিং বডিতে থাকবে তারা যেন যথেষ্ট ভিশনারি হয়, দূরদৃষ্টি সম্পন্ন হয়, তারা যেন পড়াশোনা জানা মানুষজন হয়। পাকিস্তানের পলিসি মেকিং বডিতে কারা আছে ভগবান জানে। তো ওরা জিও পলিটিক্সটাকে অতটা ভালো করে আগে থেকে বুঝতে পারেনি, যার ফলে এইরকম ভুলভাল ডিলটা করে ফেলে। এবার ইরানের একটা ব্যাপার তো ছিল যে পাকিস্তান নিউক্লিয়ার উইপন আছে, পাকিস্তানের আর্মি যথেষ্ট স্ট্রং। হ্যাঁ, ভারতের হিসেবে বিচার করলে অনেক দুর্বল, কিন্তু যখন ইরানের হিসেবে আপনি দেখছেন তো যথেষ্ট স্ট্রং। ইরানের ঠিক পাশেই পাকিস্তান রয়েছে, পাকিস্তানের পুরো রাডারের মধ্যে পুরো ইরানটা চলে আসে। তো ইরান চাইছিল না অকারণে পাকিস্তানকে এই যুদ্ধের মধ্যে ইনভলভ করে দিতে আরবে আক্রমণ করার মাধ্যমে। তো যার ফলে আপনি দেখুন জাস্ট 2 দিন আগে হুথি জঙ্গি গোষ্ঠীকে দিয়ে ইরান আরবে অ্যাটাক করিয়েছিল, বাট নিজেরা ডিরেক্ট অ্যাটাক কিন্তু করেনি। এটা একটা রেড লাইন ওরা মেনে চলছিল। আর সেকেন্ড, ইউএই মানে যেখানে আমাদের দুবাই, আবুধাবি এই সমস্ত বিশ্ববিখ্যাত শহরগুলো, এই ইউএইতেও ইরান কিন্তু অ্যাটাক করছিল না। তার অন্যতম কারণ হচ্ছে ইউএইর সঙ্গে সারা পৃথিবীর অনেক বড় বড় দেশের ডিপ্লোম্যাটিক টাই আপ আছে, ভারত সহ। এবং ইউএইর বড় বড় শহরগুলোতে সারা পৃথিবীর ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের বাড়ি, ফ্ল্যাট, বাংলো, রেস্টুরেন্ট, হোটেল এইসব কেনা আছে। সারা পৃথিবীর বড় লোকরা, ইনফ্লুয়েন্সিয়াল লোকজনরা ওখানে ছুটি কাটাতে যায়, ওখানে বসবাস করে অনেকে। ভারতেরও প্রচুর লোক ওখানে জমি বাড়ি কিনে বসবাস করে, আবার মাঝে মধ্যে ভারতে ফিরে আসে, আবার কাজ মিটিয়ে চলে যায়। সারা পৃথিবীর বড় লোকদের বাসস্থান। তো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাটাক হয়ে যাবে, এবং একটা অ্যাটাকের মধ্যে দেখা গেল 30 জন মারা গেল, তার মধ্যে 20টা দেশের লোক আছে। তো 20টা দেশ ইরানের বিপক্ষে চলে যাবে। তো ইরান এটাও চাইছিল না। কিন্তু ব্যাপারটা প্রচন্ড রকম বাজে দিকে চলে যায় যখন আমেরিকা শুরু করে দেয় লাস্ট 2-3 দিনে ইরানের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করা। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার মানে কি? মানে এতদিন তো অ্যাটাক চলছিল আর্মির ওপর, এতদিন তো অ্যাটাক চলছিল মূলত কোনো জায়গায় মিসাইল স্টোর করা আছে, ড্রোন মেকিং ফেসিলিটি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো মূলত সামরিক ঘাঁটিতে। কিন্তু এবার আমেরিকা শুরু করে দিয়েছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করা ইরানের। মানে ব্রিজ উড়িয়ে দেওয়া, রেল লাইন উড়িয়ে দেওয়া, বন্দর উড়িয়ে দেওয়া, রাস্তা উড়িয়ে দেওয়া। আপনি ব্রিজ যখন উড়িয়ে দিচ্ছেন, রেল লাইন উড়িয়ে দিচ্ছেন, বন্দর উড়িয়ে দিচ্ছেন, এবার আপনার ট্রুপ মুভমেন্ট হবে কোথা দিয়ে? সেনাবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কোথা দিয়ে? সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কোথা দিয়ে? আপনি পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দিচ্ছেন। যখন একটা দেশের পাওয়ার প্ল্যান্ট উড়ে যায়, গোটা দেশে ইলেকট্রিসিটি থাকবে না। গোটা দেশে যদি ইলেকট্রিসিটি না থাকে, হসপিটাল পর্যন্ত কাজ করতে পারবে না, ব্যাংকিং সিস্টেম পর্যন্ত কাজ করবে না, কোনো ফ্যাক্টরি কাজ করবে না। তো এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেগুলোতে ড্যামেজ করে দিলে অ্যাকচুয়ালি এত বড় ড্যামেজ হয় যে ইনডিরেক্টলি প্রচুর অন্যান্য সেগমেন্টও বন্ধ হয়ে যায়। এবার আমি আপনাকে আবার একটু ছবি টবি দেখিয়ে নিই। ক্রিটিক্যাল, এই দেখুন, এটাতে আমি পেয়ে যাব। এই যে ব্রিজটার অবস্থা দেখেছেন তো, আপনি দেখতেই পাচ্ছেন এরা পাহাড়ি এলাকা।
পাহাড়ি এলাকার মধ্যে একটা ব্রিজ রয়েছে, এপার থেকে ওপারে ইজিলি যাতে গাড়ি যাতায়াত করতে পারে। না হলে তো গাড়ি তো ওইরকম ভাবে পাহাড়ি নদীতে নেমে নদী থেকে উঠে চলে গেল, অ্যাড ফ্যাডে ঠিক আছে মানায়, ও গাড়ি তো আর বেশিক্ষণ চলতে পারবে না, না ওইরকম রাস্তা দিয়ে যাতায়াত করলে। এবার দেখুন ইউএস স্ট্রাইক এটাকে 17 জুলাই হিট করেছে। রাদান আর বন্দর আব্বাসের মধ্যে আচ্ছা এটা 18 জুলাই হিট হয়েছে, মানে গতকাল। বন্দর আব্বাস এলাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ। বন্দর আব্বাস কোথায়? বন্দর আব্বাস হচ্ছে যেটা স্ট্রেট অফ হরমুজ, ঠিক স্ট্রেট অফ হরমুজের ওপরের জায়গাটাকে বলা হয় বন্দর আব্বাস। তার একটু পাশেই এদিকে রয়েছে ভারতের চাবাহার বন্দর। তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, ওখান দিয়ে বাণিজ্য হয়। এবার বন্দর থেকে লরি গাড়ি লোডিং আনলোডিং করে জিনিসপত্র যে নিয়ে যাবে, ব্রিজ যদি না থাকে লরি যাবে কোথা দিয়ে? তো যখন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমেরিকা অ্যাটাক করতে শুরু করে দিল, তখন ইরানের কাছে আর বেশ কিছু অপশন পড়ে থাকে না, এবং এটা হতে বাধ্য, এটা হতে বাধ্য। আপনারা মনে করে দেখুন, আমরা এই চ্যানেলে বারবার যেটা জিওপলিটিক্সে আলোচনা করে থাকি, যেটা বলি, যতক্ষণ না ইসরায়েল মানছে যে ঠিক আছে ইরানে যা করার করে দিয়েছি এবার থামি, ততক্ষণ আমেরিকা থামবে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে সব থেকে প্রো ইসরায়েলি প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করে ইসরায়েলি লবি। তো এই যে পাকিস্তানে ইসলামাবাদের পিস টক ইত্যাদি হয়েছিল না, সেই আমেরিকা ইরান সব কি সব ডিজিটাল সিগনেচার করলো, এমওইউ সাইন করলো, সুইজারল্যান্ডে সাইন হবার কথা ছিল, যে ডিফেন্স এলো, বাংলাদেশের বেশ কিছু মানুষ আনন্দে উত্তেজনায় স্কিল বাংলা চ্যানেলের কমেন্ট সেকশনে লাফাতে শুরু করে দিল, ভারত কি করলো, পাকিস্তান সারা পৃথিবীতে সে কি সম্মান অর্জন করে ফেললো, আমেরিকা ইরানের যুদ্ধ পাকিস্তান থামিয়ে দিল। ভারতেরও কিছু অবোধ নির্বোধ মানুষজন তাই তো ভারত তো কিছুই পারল না, পাকিস্তান এগিয়ে গেল, এই করে কান্নাকাটি শুরু করলো। তখন থেকে যারা 2-3 মাস আগে থেকে এই চ্যানেল দেখেন, আমি একটা কথা বারবার বলছিলাম যে ভারত খুব ক্যালকুলেটিভ সিদ্ধান্ত নেয় জিওপলিটিক্সের ক্ষেত্রে। ভারত সরকারের এই মুহূর্তে যা কিছু ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে আমাদের ফরেন মিনিস্ট্রি অত্যন্ত ভালো চলছে, আমাদের ডিফেন্স মিনিস্ট্রি অত্যন্ত ভালো চলছে। হ্যাঁ, আমাদের এডুকেশন মিনিস্ট্রি ওর থেকে খারাপ হয় না, কিছুই উন্নতি দেখতে পাচ্ছি না। যেটা খারাপ সেটা খারাপ, কিন্তু যেটা ভালো চলছে সেটা ভালো চলছে, সেটাকে রেসপেক্ট করতে হবে। এবার আপনি বলতেন কই যেগুলো খারাপ চলছে সেগুলো নিয়ে তো আপনি বলেন না। আরে যেগুলো খারাপ চলছে ওটা আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি আর ইন্টারন্যাশনাল রিলেশন। তো আমার আলোচনায় সবসময় ফরেন মিনিস্ট্রি আসবে ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে, এবং ইন্টারনাল সিকিউরিটির দিক থেকে স্বরাষ্ট্র দপ্তর আসবে, হোম মিনিস্ট্রি, অমিত শাহের দপ্তর, যেটা সেটা খুব ভালো চলছে আমি বলবো না আমার হিসেবে। ফরেন মিনিস্ট্রি এবং আমাদের প্রতিরক্ষা দপ্তরকে আমি 10-এ 8, 8.5 করে দিলে, হোম মিনিস্ট্রিকে আমি 10-এ 7.5 দেব, কারণ হোম মিনিস্ট্রির চ্যালেঞ্জ অনেক বেশি। এত ভেতরে সব ইন্টারনালি ঘেটে ছিল, সেগুলো ঠিক করা যথেষ্ট চাপের ব্যাপার। দেশের ভেতরে অনেক ইনফিল্ট্রেটার ঢুকেছিল। এর এডুকেশন মিনিস্ট্রিকে আমি 10-এ 0.5 টাইপ দিতে পারি, 1ও দেব না, কিন্তু ওটা তো আমার সাবজেক্ট নয়, আমি আমার সাবজেক্টের বাইরে গিয়ে কি করে আলোচনা করব। হ্যাঁ, তার জন্যও আপনাদেরকে আমি বলে রাখছি, সেটা হচ্ছে আমি দেখিয়ে রাখছি, স্কিল বাংলা এই নামে না একটা ফেসবুক পেজও আমরা ওপেন করেছি, যেমন স্কিল বাংলা ইউটিউব চ্যানেল। এখানে এই 3টে জিনিস নিয়েই আলোচনা হয়, কোনোদিন অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করিনি। যদি ভারতবর্ষের অন্য কোনো মিনিস্ট্রি বিশাল কিছু ভালো করে ফেলেছে তাও আলোচনা করিনি, কারণ সেই মিনিস্ট্রি ভালো করুক খারাপ করুক সেটা আমাদের সাবজেক্টের মধ্যেই পড়ে না। তো স্কিল বাংলা ফেসবুক পেজ একটা আছে, সেখানে আমি নানান জিনিসপত্র আলোচনা করি, সেটা স্টুডেন্টদের জন্য নয়, সেটা সবার জন্য। তো সেই ফেসবুক পেজে আপনারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, বাকি সব সোশ্যাল ইস্যু ইত্যাদি নিয়ে। এবং
অনেকে মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপনার এখানে নিউজ আসতে অনেক দেরি হয়। আমরা নিউজ চ্যানেল নই। আমি দীর্ঘ এত বছর ধরে সরকারি চাকরির জন্য ইউপিএসসি WBCS পড়াই, এখনো সেই কাজটাই করি। সারাদিনের মধ্যে টাইম আধ ঘন্টা বের করে এই চ্যানেলে ভিডিও আপলোড করি, যেটা মূলত আমার স্টুডেন্টরা দেখে। কিন্তু লাস্ট কয়েক মাসে স্টুডেন্টরা ছাড়াও বহু মানুষ এই চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমার তো নিউজ অ্যাঙ্কারের মতো এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ এটা ঘটলো, এটা তো আমার কাজই নয়। ওটা ওনাদের কাজ, ওনারা করবেন। আমার কাজ যে জিনিসটা ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ঘটলো, সেটাকে পরীক্ষার পার্সপেক্টিভে কোন জায়গাগুলো জানা দরকার সেটাকে সাম আপ করে ডিকোড করে আলোচনা করা, যাতে ইউপিএসসির রিটেন পরীক্ষায় কিংবা আমাদের রাজ্য সরকারের মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষায় রিটেনে বা ইন্টারভিউতে ছেলে মেয়েদের কাজে আসে, যেই সাবজেক্টটা আমি এতদিন ধরে পড়াই। ঠিক আছে? তো নিউজের জন্য আপনাদের নিউজ চ্যানেলের উপরই ভরসা করতে হবে। এখানে আপনারা একাডেমিক যায় দৃষ্টিকোণ থেকে ডিকোড অ্যানালিসিসটাই পাবেন। ঠিক আছে? এখানে নিউজ পাবেন না। তো যাই হোক, যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে পাকিস্তান লাফিয়ে পড়ে সব পিস টক ফক করালো। এবার সারা পৃথিবীতে আপনি দেখুন পাকিস্তানের নাক কাটা যাচ্ছে। কি পিস টক করালে? পিস কোথায়? এ তো 2 দিন পিস থাকে, 20 দিন পিস পিস হয়ে যায়। ঠিক আছে? তো ভারতবর্ষ না এরকম লাফিয়ে ঝাঁপিয়ে সস্তার শর্টকাটের পপুলারিটি কোনোদিন গেইন করতে যাবে না। যেখানে ভারত দেখবে সত্যিই ঢুকে লাভ আছে, কিছু ইম্প্যাক্ট পজিটিভ আমরা করতে পারবো, সেখানেই ভারত ঢুকবে। এটুকু ভরসা রাখুন, এটুকু ধৈর্য রাখুন। কে বাংলাদেশের কি কমেন্ট করলো, আপনিও হ্যাঁ তাই তো, ভারত কেন গেল না শান্তি চুক্তিতে, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এগুলো। ঠিক আছে? এইবার যখন আমেরিকা এই ধরনের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করতে শুরু করে দিল, তখন ইরান বাধ্য হয় জর্ডানে আমেরিকার বেসে অ্যাটাক করতে, যেটা আজকে থাম্বনেলে লেখা আছে, আমেরিকার সেনাঘাঁটিতে আক্রমণ। এবার জর্ডানের এই অ্যাটাকটা এতটা ইম্পর্টেন্ট অনেকগুলো ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে হচ্ছে জর্ডানের লোকেশনটা আপনাকে দেখতে হবে। জর্ডান দেশটা বুঝতে পারছেন তো? আমি একবার ম্যাপে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে এই যে গেরুয়া, এই গেরুয়াটা হচ্ছে জর্ডানের ম্যাপ। জর্ডানের লোকেশনটা আপনি দেখুন, এখানে আমেরিকার বেস আছে। ঠিক আছে? জর্ডানের ঠিক এই জায়গাটা এ বর্ডার শেয়ার করছে ইসরায়েলের সঙ্গে। তো আমেরিকান সেনা সবসময় দাঁড়িয়ে আছে, ইসরায়েল যদি এমন বিপদে পড়ে যে ইসরায়েল একা নিজেকে বাঁচাতে পারছে না, আমেরিকান সেনা সেকেন্ডের মধ্যে ঢুকে যাবে। জর্ডানের পুরো বর্ডার শেয়ার হচ্ছে ওয়েস্ট ব্যাংকের সঙ্গে, এই জায়গাটা ওয়েস্ট ব্যাংক, অর্থাৎ যেখানে এই জায়গাটা ওয়েস্ট ব্যাংক। ঠিক আছে? অর্থাৎ যেখানে প্যালেস্টাইনিয়ানরা রয়েছে, সেই জায়গায় যদি হঠাৎ করে কিছু দরকার হয়, আমেরিকার সেনা ঢুকে যেতে পারবে। জর্ডানের একটা ছোট্ট সমুদ্রে অ্যাক্সেস রয়েছে, এটা হচ্ছে রেড সি। ঠিক আছে? এই রাস্তা দিয়েই মনে রাখতে হবে, যখন হরমুজ বন্ধ ছিল তখন ভারত কি করছিল, আরবের যেমন এই দিকে একটা সমুদ্রের জায়গা আছে, তেমন একটা এই দিকেরও সমুদ্রের জায়গা আছে। তখন ভারত কি করছিল, আরবের এই রুটটা বন্ধ, আরবের এই দিকের পার্সিয়ান গালফটা বন্ধ, তো এই দিকের রুট থেকে নিচ দিয়ে তেল আনার ব্যবস্থা ভারত করছিল। এবার এই রেড সিতে জর্ডানের অ্যাক্সেস রয়েছে, তো নেভি, আমেরিকান নেভি এখান দিয়ে অপারেট করতে পারবে। দেখুন জর্ডানে আমেরিকার বেস কত কাজে এসছে। সিরিয়া এবং ইরাকে আইসিস জঙ্গি গোষ্ঠী আগের দশকে প্রচন্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। IS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। ইরাক এবং সিরিয়াতে মূলত এদের বারবারন্ত হয়েছিল। জর্ডানে আমেরিকা ঘাঁটি গেড়ে আইসিসকে মোটামুটি দমিয়েছিল, পুরোপুরি তো এরা বিলুপ্ত হয়নি, এখনো আছে, দমিয়ে রাখা গেছে। এবং জর্ডানের সঙ্গে পুরো বর্ডার শেয়ার করছে সৌদি আরব, যে সৌদি আরবকে আমেরিকা সিকিউরিটি প্রোভাইড করে। তো জর্ডানের আমেরিকার সেনাঘাঁটি, এখানে F-16 আছে, আমেরিকার এয়ারফোর্স রেডি আছে, মারাত্মক স্ট্রং সেনাঘাঁটি, এবং এখান থেকে ইসরায়েলকে সাপোর্ট প্রোভাইড করা, নেভির অ্যাক্সেস পাওয়া, আরবকে সাপোর্ট প্রোভাইড করা, সিরিয়া ইরাককে কন্ট্রোল করা, এবং মিডল ইস্টের অন্য কোনো জায়গায় কোনো অপারেশন করতে গেলে রিফুয়েলিং থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট সবকিছু জর্ডানের এই সেনাঘাঁটি থেকে আমেরিকা অপারেট করে।
ইরান জর্ডানের এই সেনাঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল তো ইন্টারসেপ্ট করে নেওয়া হয়, কিন্তু ইরানের মিসাইল এতটাই স্ট্রং ছিল যে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম চোক হয়ে যায় এবং এইখানে ইরানের মিসাইল অ্যাটাক হয়। 2 জন আমেরিকান সেনা মারা যায়, 1 জন মিসিং, 4 জন আহত। এটা আমেরিকার ডেটা, এটা বাড়তে পারে, কমবে না, কমার কোনো সম্ভাবনা নেই। তো অন্তত 7 জন অ্যাটাকড, 2 জন নিহত, 1 জন মিসিং, 4 জন আহত, এটা বাড়তে পারে, এই সংখ্যাটা কমবে না। এবার এই সংখ্যাটা না অনেক স্যার, 7 জন অনেক, ইয়েস। ইরানে বহু সেনা মারা গেছে আমরা জানি, কিন্তু সারা পৃথিবী এটা ধরে নিয়েছিল, ইরানিয়ানরাও জানতো হ্যাঁ আমাদের আত্মবলিদান দিতে হবে, আমাদের এখানে অনেকে মারা যাবে। বাট আমেরিকার যখন 2 জনও মারা যাচ্ছে না, সেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া ব্যাপার যে ভাই আমেরিকান সেনাকে মেরে দিয়েছে। আমেরিকার ইগোকে হার্ট করা এটা, আমেরিকার সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করা এটা, আমেরিকান আর্মির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে দাগ পৌঁছে দেওয়া এটা। তো এই মুহূর্তে আপনি এটাতেই পেয়ে যাব কি, এটাতেই পেয়ে যাব। দেখুন 2 US সোলজার্স কিল্ড, 2 জন আমেরিকার সেনা মারা গেছে। মোস্তফা খামেনি যে এখন ইরানের সুপ্রিম লিডার, সে বলে দিয়েছে আনফরগেটেবল লেসন, ভুলতে পারবে না এমন শিক্ষা আমেরিকাকে এবার আমরা দেব। এখানে দেখে নিন, অ্যানাদার রিমেন্স মিসিং, 1 জন নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে দেখে নিন 4 আমেরিকান সার্ভিস মেম্বার্স হু ওয়্যার ইনজিওর্ড ইন দ্য স্ট্রাইকস, 4 জন আহত। যে পরিসংখ্যাটা আমি আপনাকে দিলাম, এই 7 জন ইরানের ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল তুল্যমূল্য বিচারে 7,000 জনের সমান। কারণ আমেরিকানরা এটা মেনে নিতে পারবে না যে আমেরিকার সেনা মারা যেতে পারে ইরানের অ্যাটাকে। এই যে ডেথ মাত্র 2 জনের, এই 2 জনের ডেড বডি যখন আমেরিকায় ফিরবে, আমেরিকার ইন্টারনাল পলিটিক্স উত্তাল হয়ে যাবে। আমেরিকা কোশ্চেন করবে ডোনাল্ড ট্রাম্পকে, আমরা যে এত বছর ধরে পৃথিবীর সুপ্রিম লিডার, পৃথিবীর বস, সুপার পাওয়ার, আমাদের দেশের 2 জন ছেলে তাদের ইরান মেরে চলে গেল, হত্যা করে দিল, সারা পৃথিবীতে আমাদের খিল্লি উড়িয়ে দেওয়া হলো। এবং ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবে ইন্টারনাল পলিটিক্সে নিজের জায়গা বজায় রাখতে, ইরানের ওপর অল আউট অ্যাটাক করতে। না হলে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা এই যে নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে, গোহারা হারিয়ে দেবে। ডোনাল্ড ট্রাম্পকে তার আগে দেখাতেই হবে আমেরিকান জনগণকে যে আমি বদলা নিয়েছি, আমি দেশের সম্মান ঠিক জায়গায় রেখেছি। এবার যখনই ইরানের ওপর এই অল আউট অ্যাটাকটা হবে, মানে বা হতে শুরুও হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে, আপনি বলতেই পারেন এটা, আমি দেখিয়েও দিচ্ছি আপনাকে। দেখুন একদম 4 আওয়ার্স এগো, 5 আওয়ার্স এগো, 7 আওয়ার্স এগো, 53 মিনিট এগো, 46 মিনিট এগো, ইউএস বম্বস ইরান, ইউএস লঞ্চেস নিউ ইরান স্ট্রাইকস আফটার 2 সোলজার্স কিল্ড। তো আমেরিকার কাছে আর কোনো অপশন নেই, নিজেদের ইমেজ বাঁচানোর জন্য অল আউট অ্যাটাকে যাবে এবার ইরানের ওপর। এবং এই অ্যাটাকের ডিরেক্ট রেজাল্ট কি, সারা পৃথিবীতে তেলের দাম হু হু করে বেড়ে যাবে আবার, কারণ গালফ কান্ট্রিতে আগুন জ্বলবে। ইরানও পাল্টা অ্যাটাক করবে গালফ কান্ট্রিগুলোয়, তেল এবং গ্যাসের উৎপাদন ব্যাহত হবে এবং তেল এবং গ্যাসের রুট মানে আটকে যাবে। তো ডিমান্ড একই আছে, সাপ্লাই ব্যাহত হলো, দাম বাড়তে শুরু করে দেবে এবং প্রত্যেকটা দেশের স্টক মার্কেট মারাত্মকভাবে ক্র্যাশ করবে। কারণ প্রত্যেকটা দেশেই ইকোনমিক বড় ধাক্কা আসতে চলেছে নেক্সট কয়েকদিনে। এই যুদ্ধ যতদিন এভাবে চলবে ততদিন তেল গ্যাসের দাম আবার বাড়বে। দেখুন 120 থেকে পার ব্যারেল তেল নেমে গেছিল 70, অলরেডি উঠে গেছে 85, এখন এটা ওঠার দিকেই থাকবে যদি এটা চলতে থাকে। জিওপলিটিক্স জানলে আপনি আগাম বুঝে যাবেন কোনটা কি হতে চলেছে। এবং সব থেকে এখন চিন্তায় আছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। স্যার এদের আবার হলোটা কি? আচ্ছা, সৌদি আরব যে 2টো রেড লাইন মেনে চলছিল ইরান, সৌদি আরবের ওপর 5 ঘন্টা আগে ইরান অ্যাটাক করে দিয়েছে দীর্ঘ এতদিন পর।
এতদিন ওরা মেনে চলেছে আরবকে অ্যাটাক করব না। এবার পাকিস্তান টেনশনে, করে তো করে কেয়া। এবার পাকিস্তান কি ইরানের ওপর অ্যাটাক করতে যাবে আরবকে বাঁচানোর জন্য? না আরব পাকিস্তানের সঙ্গে ট্রিটি ক্যান্সেল করে দেবে, দুধ ছাই, পেপারের ওই ট্রিটির কোনো দামই নেই, আমরা অ্যাটাক হচ্ছি ইরানের থেকে, আমাদেরকে বাঁচাতেই এলো না পাকিস্তান। তো পাকিস্তান এক তো ইসলামাবাদ পিস টকে ফেসে গেছে, আর একটা সৌদি আরবের সঙ্গে ডিল করেও ফেসে গেছে, কারণ ইরান 5 ঘন্টা আগে আরবে অ্যাটাক করে দিয়েছে। ইউএই আছে সব থেকে চিন্তায়, কারণ ইউএই সারা পৃথিবীতে একটা ইমেজ তৈরি করছিল যে আমাদের এখানে সুপার রিচরা থাকে, সারা পৃথিবীর বড় বড় মিটিং আমাদের এখানে করুন, আমার আবুধাবি, আমার দুবাই, এটা সারা পৃথিবীর স্বপ্নের শহর, এখানে টাকা ওড়ে, বড় লোকরা এসে থাকে, যত বড় বড় ইভেন্ট এখানে হোস্ট করুন, সারা পৃথিবীর ইনভেস্টমেন্ট টানছিল ইউএই একটা স্বপ্নের দুনিয়া ক্রিয়েট করে। এবার কোন বড় লোক ওখানে থাকবে? হ্যাঁ হ্যাঁ হেভি স্বপ্নের দুনিয়া, কিন্তু এই যে মিসাইল আসছে এক্ষুনি আমার বাড়িতে পড়বে। মানুষের আগে সবার আগে চাই সিকিউরিটি। আমার রাস্তা একটু ফাটাফুটো থাকলেও চলবে, ড্রেনে একটু জল জমলেও ম্যানেজেবল, কিন্তু ঝাঁ চকচকে শহর, এই রে মিসাইল আসছে, আর 30 সেকেন্ড বেঁচে আছি, এক্ষুনি মরে যাব, এইটা কেউ চাইবে না। তো ইরান কি করেছে? ইরান পরিষ্কার থ্রেট করেছে দুবাইকে, মানে আবুধাবিকে। ইরানিয়ান মিলিটারি বলেছে, ইফ ইউএস অ্যাটাকস টুনাইট, আজকে রাতে যদি আমেরিকা আমাদের অ্যাটাক করে, দুবাই অ্যান্ড আবুধাবি এয়ারপোর্টস মাস্ট বি ইভ্যাকুয়েটেড। ওরা অন্য কিছু বলেনি, ওরা বলেছে দুবাই আর আবুধাবি এয়ারপোর্টটা ফাঁকা করে নিও। তাহলে মানে কি? মানে আমরা দুবাই আর আবুধাবি এয়ারপোর্টে অ্যাটাক করব। এবার আপনি ভাবুন, দুবাই আর আবুধাবি এয়ারপোর্ট, যেখানে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ঘোরাফেরা করে, ভয় আর কেউ যাবেই না ওই দেশে। ওই দেশের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বিজনেস ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে। আর যদি সত্যি দুবাই আর আবুধাবি এয়ারপোর্টে অ্যাটাক হয়, ওই ইমেজ রিপেয়ার করতে ইউএইর আরো 10টা বছর কেটে যাবে। মানুষের মাথা থেকে যাবে না ওই ইমেজ যে দুবাই আর আবুধাবি এয়ারপোর্টের সিকিউরিটি বলে কিছু নেই, এয়ার ডিফেন্স সিস্টেম বলে কিছু নেই। এবার ইউএইর মানুষজন আমার ধারণা শান্তিতে ঘুমোতে পারছে না এখন, শোয়া বসা ওঠা হাঁটা চলা কিছুই করতে পারছে না শান্তিতে। কি হয়, কারণ ওরা জানে ওদের দেশের ইমেজটা কত গুরুত্বপূর্ণ ওদের দেশের ইকোনমির জন্য। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য যে আমরা ভারতীয়রা বুঝি না আমাদের দেশের ইমেজ, ইমেজ দিয়ে কি হবে। ইউএই এটা বোঝে। আমি দুটো উদাহরণ দেখাই। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে এসেছিল, ভারত সরকার একটা বস্তি ঢেকে দিয়েছিল। সে আমাদের দেশের লোকজনের সে কি আন্দোলন, বস্তি কেন ঢাকা হবে, দারিদ্র কেন ঢাকা হবে। তা ডোনাল্ড ট্রাম্পকে কি বস্তিতে ঘোরানো হবে? মানে না না স্যার, এটা তো অন্যায় স্যার। সত্যি করে বলুন তো, একদম বুকে হাত রেখে, আপনার বাড়িতে যে কোনো গেস্ট যদি আসে, আপনি বাড়িটা একটু কি বেটার করে গুছন না? যে বিছানার চাদরটা পাতা থাকে মধ্যবিত্ত সাধারণ বাড়িতে, আমরা তো তাই জানি, গেস্ট এলে একটা আলাদা বিছানার চাদর আলমারিতে তোলা থাকে, ওটা পাতা হয়। ডাইনিং টেবিলটা একটু ভালো করে থালা বাসনগুলো কাপটাপগুলো গুছিয়ে রাখা হয়, আমরা তো তাই জানি। তাহলে আমার দেশটা আমার নিজের বাড়ি নয়, সেটাকে আমি বেটার করে রিপ্রেজেন্ট করব না মানে গেস্টের সামনে? এটাই তো নিয়ম, এটাই তো সবাই শিখেছি ছোট থেকে। আমি ডোনাল্ড ট্রাম্পকে দেখাবো, এই আপনি বস্তিগুলো ঘুরবেন, আসুন আমার দেশে দেখুন আমরা কি গরিব। তাতে করে কি হবে? গেস্টকে আমি যদি আমার বাড়ির ছেঁড়া চাদরটা দেখাই, যেটা আমরা হয়তো নর্মাল শুই, কোনো অসুবিধা নেই, ও কি ওটা সেলাই করে দিয়ে যাবে? না। ঠিক সেরকম ডোনাল্ড ট্রাম্পকে যদি আমরা আমাদের বস্তিগুলো দেখাই, ও কি বস্তিগুলোকে বেটার করে দিয়ে যাবে? না। বরং সারা পৃথিবীর মিডিয়া কভার করবে ডোনাল্ড ট্রাম্প ভারতের বস্তি দেখছে ইত্যাদি, এবং সারা পৃথিবীতে ভারতের সম্পর্কে যে ইমেজটা যাবে, ভারতে হয়তো ওই বস্তি ছাড়াও ভালো জায়গা আরো অনেক আছে, কিন্তু ইমেজ চলে যাবে সারা পৃথিবীতে, ছড়ানো হবে, পাকিস্তান চীন ওই ছবিগুলোকে বুস্ট করাবে যে ভারত মানে একটা বস্তির জায়গা। স্যার তাতে কি হলো, বস্তির মানুষ কি মানুষ না? অবশ্যই মানুষ, তাদের ডিসরেসপেক্টের কোনো জায়গায় আসছে না। কিন্তু সারা পৃথিবীর বাইং বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে মাস সাইকোলজি দ্বারা। যখন ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট
ইন্ডিয়ার তৈরি কোনো প্রোডাক্ট বিদেশের মার্কেটে যাবে, বিদেশের শপিং মলে যখন ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আছে, বিদেশিরা কিনবে না। ওদের মাথায় আসবে ইন্ডিয়া ওই বস্তির জায়গা, বাজে প্রোডাক্ট হবে। বস্তির সঙ্গে বাজে প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই, বাট মানুষের মাস সাইকোলজি এভাবেই কাজ করে। ভারতের জিনিস কম বিক্রি হলে ভারতের কারখানা বন্ধ হবে, ভারতের কারখানা বন্ধ হলে ভারতের কারখানা লেবারদের পেটে লাথি পড়বে। আমি বড় লেবার দরদি গো, লেবার ইউনিয়ন অমর রহে হ্যানা ত্যানা করে স্লোগান দিলাম, তাতে লেবারের লাভ হয় না। লেবারের লাভ করতে গেলে ঠান্ডা মাথায় এইগুলো তৈরি করতে হয়। ভারতের ইমেজ যত বেটার হবে, ভারতের জিনিস তত বিদেশিরা কিনবে, ভারতের যত বেশি জিনিস কিনবে, ভারতের তত বেশি কারখানা খুলবে, যত বেশি কারখানা খুলবে তত বেশি আজকে যে মানুষটা বস্তিতে আছে সে কারখানায় চাকরি করে 10 বছর 15 বছর পর একটা দুকামরার ভালো ঘর করতে পারবে, তার জীবন উন্নত হবে, তার পরিবারের পেটে ভাত চলবে। ঠান্ডা মাথায় এইভাবে দেশকে তৈরি করতে হয়। লাফালাফি করে দিলাম, হরতাল করে দিলাম, বিক্ষোভ করে একটা কারখানায় তালা মেরে দিয়ে চলে এলাম, নিজের বেশ বড় দাদা নেতা নেতা ফিল হয়, কিছুই আপনি করলেন না। 700 থেকে 1000 মানুষের, অতগুলো পরিবারের পেটে ভাত জোগান বন্ধ করে দিলেন। ইন্ডিয়া নিজের ইমেজ নিয়ে সচেতন নয়। আপনি ফুড দেখুন, টিসিএস এ কলকাতার, সে লোকজনের ফেসবুকে কি কাঁদুনি, আহাগো আর আমরা ওই রাস্তার দোকানে খাবারগুলো খেতে পাবো না গো। ওই যে রাস্তার দোকানে খাবারগুলো, রাস্তার ওপর খাবার তৈরি হচ্ছে, ওর থেকে আনহাইজিনিক কিছু হয় না, ওই ধোঁয়া চারদিকে ছড়াচ্ছে, কাঠের উনুনে কয়লার উনুনে রান্না হচ্ছে, ওখানেই সবজি ধোয়া হচ্ছে, মাছ ধোয়া হচ্ছে, মাছ ধোয়া জল রাস্তার গিয়ে পড়ছে, মানুষ ফুটপাতে হাঁটতে পারছে না, মানুষ হাঁটছে রাস্তা দিয়ে, ওই রাস্তাতেই গাড়ি চলছে, জ্যাম লেগে যাচ্ছে। এই ছবিগুলো বিদেশের ব্লগাররা এসে ইউটিউবে আপলোড করে, সারা পৃথিবীতে ভারতের ইমেজের 12টা বেজে যায়। পশ্চিমবঙ্গ সরকার কিছুই করেনি। পশ্চিমবঙ্গ সরকার বলেছে আপনারা এখানেই খাবার বিক্রি করুন, আপনাদের পেটে লাথি মারা হচ্ছে না যারা খাবার বিক্রি করছে বা যারা খাচ্ছে, আপনারা খাবার বাড়ি থেকে বানিয়ে এনে বিক্রি করবেন। এইখানে কাঠ কয়লা জেলে পরিবেশ দূষণ করে পুরো জায়গাটা ধোঁয়া ধোঁয়া করবেন না। রান্নার পুরো প্রসেস বাড়ি থেকে করে আনতে হবে। সেকেন্ড, রাস্তার ফুটপাত দখল করে পুরো দোকান বানিয়ে নেওয়া যাবে না। আপনাকে খাবার স্টল, যেরকম ঠেলা গাড়ি থাকে ফুডকার্ট স্টল, ওইতে আপনি বিক্রি করুন, কোনো অসুবিধা নেই। ফুটপাতও ক্লিন থাকলো, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেও পারলো, মানুষ খাবারও পাবে, ওই ধোঁয়া ধোঁয়াও হবে না, অতটা আনহাইজিনিক ব্যাপারও হলো না। বাট না, ভারতের ইমেজ তো ভালো হতে দেওয়া যাবে না। বাইরের দেশের কোনো ব্লগার এসে যদি দেখে ভারতের এরকম সুন্দর ব্যবস্থা, আমরা চলুন ফেসবুকে বিপ্লব করি। এরা কারা? এই যদি ভারতের ইমেজ আমরা ঠিক করতে না পারি গ্লোবাল স্টেজে, আমাদের দেশের উন্নতি হবে না। যোগ দিবস, প্রধানমন্ত্রী বেছে বেছে পশ্চিমবঙ্গে এলো, কলকাতায় এলো। আরে প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে এত ফ্যান ফলোয়ার রয়েছে, কলকাতায় আসছে, বাঙালি হিসেবে আমাদের সেটা প্লাস পয়েন্ট, আমরা ওটাকে কি করে কাজে লাগিয়ে নিতে পারি আমাদের সেটা ভাবা উচিত। যোগা এমন একটা জিনিস, যোগ, যেটা সারা পৃথিবীতে সফট পাওয়ার হিসেবে আমাদের পূর্বপুরুষরা, অ্যানসিয়েন্ট ঋষিরা আমাদেরকে এমন একটা টেকনোলজি দিয়ে গেছে, যেটা দিয়ে আমরা সারা পৃথিবীতে এমন সম্মান কামাতে পারি যে ভারত যোগার মতো ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীকে দিয়েছে, যেটা দিয়ে মানুষ ঘরে বসে মানসিক, শারীরিক, বৌদ্ধিকভাবে সুস্থ থাকতে পারে। জিমে টাকা দিয়ে জিমে যেতে হয় না, বাড়িতে বসে করতে পারে। ওয়েট লিফট ফিফট করতে হয় না, যে কোনো বয়সের মানুষ করতে পারে। কেবল শরীর ভালো থাকে না, শারীরিক, মানসিক, বৌদ্ধিক বিকাশ হয়। তাহলে যোগাকে আমরাই তো প্রমোট করে সারা পৃথিবীতে ইন্ডিয়ার একটা আলাদা রেসপেক্ট তৈরি করতে পারি। জাপান নিজেদের ইমেজ কিভাবে তৈরি করেছে সারা পৃথিবীতে, আর ভারতের হাতে আছে সেই টুল যার নাম যোগা। না, প্রধানমন্ত্রী যোগ করছে, কেন করছে, চলো আমি বড় বুদ্ধিজীবী, আমি গিয়ে একটু খিল্লি করে আসি। এটা আমাদের দেশের সফট পাওয়ার ছড়ানোর অন্যতম প্রধান অস্ত্র হতে পারে, যেটাকে আমাদের প্রত্যেকের শেয়ার করা উচিত। আমরা বুঝবোই না জিওপলিটিক্স, তারপর বলবো এই দেশের কোনো উন্নতি হবে না। কি করে হবে আমাদের মতো লোকজন থাকলে? তো আমি
পরের জায়গায় আসছি, আর 5-10 মিনিট নেব। তার আগে বলে রাখি, এই 21 তারিখ থেকে 22 তারিখ থেকে, 21 না 22, আজকে তো 19 রবিবার, তাহলে এটা হচ্ছে মঙ্গলবার। 21 তারিখ থেকে মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টা থেকে 9টা 45, সপ্তাহে 3 দিন আড্ডা 24/7 অ্যাপে লাইভ ক্লাস হবে যোগার, সব বয়সের মানুষদের জন্য। 29,000 স্টুডেন্টকে এটা আমরা ফ্রিতে দিয়েছি। 29,000 স্টুডেন্ট, ব্যবসায়িক দিক থেকে 4,34,00,000 টাকা লস করে, যারা 2025-এর আগস্ট থেকে 2026-এর জুন পর্যন্ত স্কিল বাংলার কোনো কোর্সে ছিলেন, তাদের প্রত্যেককে এআই, ডিজিটাল মার্কেটিং, স্টক মার্কেট, নেক্সট জেন বিজনেস অ্যাকাউন্টিং, এক্সাম কাউন্সেলর, কন্টেন্ট ক্রিয়েটার, আইআইটি মাদ্রাসের এআই, যে ব্যাচে ছিলেন তাদের জন্যই এটা ফ্রি। দয়া করে করুন, যোগাকে প্রমোট করুন, নিজে শিখুন, আরো 5 জনকে শেখান, কোনো টাকা লাগবে না, ফ্রি। প্রথম আমি যখন যোগার ব্যাচ এনেছিলাম, সকাল 9টায় টাইম ছিল। একজন কমেন্ট করেছিলেন, আমরা কি সকাল 9টায় পেঁয়াজ ছুলি নাকি? তো আমার দেখে খুব খারাপ লাগলো। তো আমার থাক, আমারই দোষ, সকাল 9টায় আমি তো ব্যাচটা করেছি। প্রথমে খারাপ লাগলো, এরকম করে বললো আমাকে, যাই হোক, আমারই দোষ। এবার মানে যে যোগা শেখায় শ্রেষ্ঠা, ও আমাদের WBC স্টুডেন্ট। এবার ওর সকাল 10টা থেকে 3টে অবধি আমাদের ইনস্টিটিউটে ক্লাস থাকে, ও আমাদের ছাত্রী। আর বাচ্চা মেয়ে, ওর বাড়িও অনেকটা দূরে কলকাতা থেকে। এবার ওকে তো আমি বলতে পারি না যে তুমি রাত অবধি থেকে ক্লাস করিয়ে যাও, এতটা রাতে ফিরবে কি করে। তো ওকে আমি বলেছিলাম, তোমার 10টা থেকে ক্লাস, তুমি 1 ঘন্টা আগে চলে আসবে, 9টা থেকে 10টা যোগা শিখিয়ে দেবে। তো আমি দেখলাম, যাই হোক, সবাই তো নিজের সুবিধাটাই ভাববে। তো সত্যি সকাল 9টায় হয়তো মানুষের অসুবিধা আমিই তৈরি করলাম, তো আমাকেই কোনো সলিউশন বের করতে হবে, আবার শ্রেষ্ঠারও যাতে অসুবিধা না হয় দেখতে হবে। তো আমরা ওর বাড়িতে সেট আপ করে দিয়েছি। আমি বলেছি, তুমি 3টেয় ছুটি হয়ে যায় তোমার, তুমি বাড়িতে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে রাতে 8টা থেকে 9টা 45 ক্লাস নাও। ওর বাড়িতে আমরা ল্যাপটপ ইত্যাদি দিয়ে সেট আপ করে দিয়েছি। তো কারোর আশা করি এবারে কমেন্ট পাবো না যে আমরা কি পেঁয়াজ ছুলি নাকি সকাল 9টার সময়। তো আশা করি এই টাইমটায় আপনাদের সুবিধা হবে। যদি অসুবিধা হয় তাতেও আমার দায়িত্ব, আরো গালি দেবেন কমেন্টে, কোনো সমস্যা নেই। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা শর্টসও আমি করে দিয়েছি স্ক্রিন রেকর্ড করে, এই ইউটিউব চ্যানেলে, যে কি করে ক্লাস দেখবেন। তো ওই শর্টসের নিচেও কমেন্ট এসছে, এসব ভিডিও না দিয়ে জিও পলিটিক্সের ভিডিও দিন। তো আমি ভাবলাম, শর্টসটা দেওয়া আমার ভুল হয়েছে, আমারই দোষ। এবার শর্টসটা না দিলেও মানুষজন বুঝতে পারতেন না কি করে ক্লাস দেখতে হবে, সেখানেও আমারই দোষ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রত্যেকের যা যা প্রবলেম বলতে থাকবেন, আমার দায়িত্ব, আমি সারা জীবন যতটা পারবো সলভ করে যাব, ঠিক আছে। তো এটা আবারও লাস্ট 2 দিনের ভিডিওতেও আমি বলেছি, আজকের ভিডিওতেও বলে দিলাম যোগার ব্যাপারে, যাতে আমাদের প্রত্যেক পুরনো স্টুডেন্টের কাছে এই খবরটা পৌঁছে যায় এবং কেউ যেন মিস না করেন। আমি জানি এরপরেও কেউ মিস করবেন, তিনি হয়তো বলবেন আপনি তো জানাননি, সেটাও আমার দোষ, আমি স্বীকার করে নেব, কোনোদিন আমি নিজের দোষ অস্বীকার করব না। এবার দেখুন, আজকে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, ইউএইর মানুষ পারবে না, দুবাই আবুধাবির মানুষ পারবে না ঘুমোতে। মাথার ওপর স্বপ্ন দেখবে এই মিসাইল এসে পড়ছে, আতকে আতকে উঠবে ঘুমোতে গেলেও। এই যে আমরা শান্তিতে ঘুমোতে পারছি, এটা কোনো হঠাৎ পেয়ে যাওয়া সুবিধা নয় আমাদের। ভারত নিজের ডিফেন্সকে সেইভাবে তৈরি করেছে। এই জন্য না, একবার ভিডিওটাকে পজ করে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ধন্যবাদটা জানান। অনেক বিপ্লবী দিদিয়া, বিপ্লবী দাদাই ফেসবুকে আপনাদের বুঝিয়েছিল কি দরকার দেশের এত ডিফেন্স বাজেট বাড়ানোর। আমাদের উচিত মানুষে মানুষে ভালোবাসা গড়ে তোলার। কি সব লেখে না, আয় আরো বেঁধে বেঁধে থাকি, লাইনটা ভালো, বাট লাইনটাকে যেভাবে ব্যবহার করা হয়, এসব ডিফেন্স বাজেট বানানো, সেনাবাহিনী, এসব ছি বর্বর কাজ। তো তাদের বলুন না ইউএইতে গিয়ে থাকতে, যেখানে মিসাইল টিসাইল পড়ছে। এই জন্য দেশের ডিফেন্স বাজেট আরো বাড়াতে হবে। প্রথমে সেফটি, সিকিউরিটি, তারপর লাইফস্টাইল। ফেসবুকের বিপ্লবী দিদিয়ার কথায় ভুলবেন না। বিপ্লবী দাদাই আপনাকে বুঝিয়েছিল না যে 100 জন সায়েন্টিস্ট ইসরো ছেড়ে চলে গেল, দেশ গোল্লায় যাচ্ছে। আমি এবার
ইসরো সায়েন্টিস্টদের ব্যাপারটা তো জিও পলিটিক্সে পড়ছে না ডিরেক্টলি। তো এটাকে আমি স্কিল বাংলা ফেসবুক পেজে 100 জন ইসরো সায়েন্টিস্ট যে চলে গেছে সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, এবং আমি বলে দিয়েছিলাম যে ভারতের কোন লাভটা হবে এর ফলে। তার পরের দিন বিক্রমের সফল উৎক্ষেপণ হয়েছে, এটা নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি স্কিল বাংলা ফেসবুক পেজে। তো দেশ এগোচ্ছে, প্রাইভেট প্লেয়ার না এলে দেশ কি করে এগোবে? তো ফেসবুকের বিপ্লবী দাদাই দিদিয়াদের কথায় ভুলবেন না, নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবেন। আর জিওপলিটিক্যাল সব ভিডিও যেমন এই ইউটিউব চ্যানেলে পাবেন, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বা সমাজে যখন যেটা ট্রেন্ড চলছে সেই সমস্ত জিনিসের ওপর আমি স্কিল বাংলা ফেসবুক পেজে ভিডিও করব, ঠিক আছে? এবং আমি আপনাদের যুদ্ধ শুরুর সময় বলেও ছিলাম, যারা স্কিল বাংলা ফ্যামিলিতে আছেন, মানে এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, একটা করে ইন্ডাকশন কিনে নিন টাকা পয়সা জড়ো করে। গ্যাসের ক্রাইসিস হতে চলেছে, যারা ইন্ডাকশন কিনে নিয়েছেন তারা কোনো সময় গ্যাসের ক্রাইসিস চলছিল, ঠিক সময় গ্যাস পাওয়া যাচ্ছিল না, গ্যাসের দাম একটু বেড়েছিল, লাভ পেয়েছিলেন তো? সেই সময়েও আমাকে কমেন্টে শুনতে হয়েছিল আপনি প্যানিক ছড়াচ্ছেন, কেন ইন্ডাকশন কিনবে লোকে, ইন্ডাকশন কোম্পানির থেকে আপনাকে মনে হয় টাকা দিচ্ছে। তো মানুষ যে কোনো কিছু বদনাম দিয়ে দেয়, বলে দেয়, আমি মনে করি না। আমার কাজ আমার দেশের জন্য আমি করে যাব, যে যত ইচ্ছা গালি দিক। যারা কিনে নিয়েছিলেন, এবং আমি বলেছিলাম যে প্যানিক করতে হবে না, আস্তে আস্তে একটা করে ফ্যামিলি কিনুন, সবাই একসঙ্গে মার্কেটে হামলে পড়লে অত পাওয়া যাবে না। আশা করি এতদিনে সবাই কিনে নিয়েছেন। এবং এই যে আবার যুদ্ধ বাজে দিকে যাচ্ছে, যদি এটা 20-25 দিন টানা চলতে থাকে আবার গ্যাস পাবেন না, যদি 4-5 দিনে মিটে যায় তাহলে গ্যাস পাবেন। তো ইন্ডাকশন আপনার হাতের কাছে থাকা জরুরি। যারা স্কিল বাংলা ফ্যামিলির অংশ, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেল, আপনাদেরকে আমি গাইড করে যাব সব সময়। একটা রিকোয়েস্ট থাকবে লাস্টে, যারা এই চ্যানেলে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, এই চ্যানেলটা তো আপনাদের, একটু একটা মিশন নিতে পারবেন, সেটা হচ্ছে ইচ ওয়ান রিচ ওয়ান। মানে আপনারা প্রত্যেকে এই চ্যানেলের একটা ভিডিও বা এই চ্যানেলের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে একজন, যাকে আপনি জানেন যে যার সঙ্গে আপনার ভালো টাচ আছে, আপনার কোনো বন্ধু, আপনার বাড়ির কেউ, আপনার ভাই বোন, দাদা দিদি, খুব কাছের বন্ধু, একজনকে পাঠিয়ে এই চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক একবার লিখে দেবেন সঙ্গে, যে এই চ্যানেলটা আমি ডেলি ফলো করি, স্কিল বাংলা চ্যানেল, তুইও পারলে 2-4টে ভিডিও দেখ, এবং দেখে যদি ঠিক মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। কারণ আমরা একটা মিশনে আছি, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়নে নিয়ে যেতে হবে আমাদের, মানে 10 লক্ষে, এবং দ্রুত। এখন আমরা দাঁড়িয়ে আছি 6,30,000-এ। তো একটু আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কারা ইচ ওয়ান রিচ ওয়ান এই মিশনে যুক্ত হচ্ছেন। প্রত্যেকে একজন করে ব্যক্তিকে দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান, এবং আমাদের যে মিশন, সেই মিশনে আমাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা যত বাড়বে, আমাদের সেই মিশনটা তত জোরদার হবে, আমাদের ভয়েস তত স্ট্রং হবে, এবং আমরা তত বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো পজিটিভ দিকে এই দেশের প্রগতিতে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ।